হ্যালো সবাইকে। আজকে আবার তোমাদের কাছে একটা নতুন লং ভিডিও নিয়ে চলে আসছি। আর এখন আমরা আছি, মানে আমি এই ভ্লগটা আজকে শুরু করছি কালনার 108 শিব মন্দিরের চত্বরে দাঁড়িয়ে। তোমাদেরকে পুরো দেখাবো। কালকে হঠাৎ করে আমি আর আমার এভরি টাইম কম্প্যানিয়ান ঠিক করেছি, মানে ওই ঠিক করেছে মেনটি। আমাকে হঠাৎ করে রাতে বলছে কালনা যাবি। আমি বললাম অত দূরে, কালনাটা শুনেই কীরকম লাগছে, মানে দূর দূর, অত দূরে কখনো আসিনি ওভাবে। যাই হোক, তো বললো যাবি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে যাওয়াই যায়, একটু সময় নিয়ে হাতে বেরোতে হবে তাহলে। তো এবার ও বললো, আমি বললাম যে কী কী দেখার জায়গা আছে, কী দেখতে যাবো। তখন ও বললো 108 শিব মন্দির আছে, কালনা রাজবাড়ি আছে, চল গিয়ে দেখে আসি। আর সময় থাকলে আরও কিছু দেখা যাবে। তবে এখন এই শিব মন্দিরটা দেখে মানে এত ভালো লাগছে, তোমাদেরকে ডিটেলসে সব বলবো আস্তে আস্তে। আমি ভেবেছি যে আজকে যে ভ্লগটা হবে সেই ভ্লগটায় তোমাদেরকে সব সময় কথা বলবো না, আমি ভিডিও বেশি করব, তারপরে এডিট করার সময় আমি ওইখানে ভয়েস ওভার দিয়ে দেবো, আর সেখানে তোমাদেরকে পুরো গল্পটা বলবো। তবে যতটা মানে কথায় বলা যায় ভিডিওতে ডিরেক্ট কথা বলে ততটা চেষ্টা করব। তোমাদেরকে একটু দেখিয়ে নিই ঘুরিয়ে, চলো। এত সুন্দর লাগছে কি বলবো। গত 6 জুন রাতে আমরা প্ল্যান করলাম হঠাৎ করে যে কালনা যাব। প্রথমে শুনে অনেক দূর মনে হচ্ছিল, কিন্তু তারপর ভাবলাম সময় করে বেরিয়ে পড়ি না, দেখা যাক তারপর কিভাবে টাইম ম্যানেজমেন্ট হয়। তো যেমন বলা তেমন কাজ। পরের দিন ঠিক সকালবেলা 8:33-এ নৈহাটি ব্যান্ডেল লোকাল ধরে আমরা পৌঁছলাম ব্যান্ডেল জংশন। তারপর ওখান থেকে হাওড়া কাটোয়া লোকাল ধরে আমরা পৌঁছলাম কালনা বা অম্বিকা কালনায়। কালনা শহরটি স্থানীয় দেবী অম্বিকার নামানুসারে এই জায়গাটার আর এক নাম হচ্ছে অম্বিকা কালনা। অম্বিকা কালনা স্টেশনের ঠিক 2টো স্টেশন আগে একটা স্টেশন আছে যার নাম সোমরা বাজার। সেখানকার মোহনভোগ কিন্তু বিখ্যাত। দেখলে না ট্রেনে কিরম করে সাজিয়ে বিক্রি হচ্ছে থালায় করে, সেই গল্প তোমাদের পরে বলছি। ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত এই অম্বিকা কালনা শহরটির বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। তার মধ্যে একদম প্রথমে যেটায় আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে কালনার 108 শিবের মন্দির। 1809 সালে মহারাজ তেজচন্দ্র বাহাদুর প্রথম এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরে অবস্থিত মোট 108টি শিব মন্দিরের প্রত্যেকটি কিন্তু 8 চালা বিশিষ্ট। নিজেদের ইন্টারেস্টে গুগল থেকে সার্চ করে আরেকটু জানতে পারলাম যে জপের মালায় যেরকম 108টা বীজ থাকে, আর তার মাঝখানে আরেকটু বড় আকারের আরেকটা বীজ থাকে। এই মন্দিরটি নির্মাণ করার সময় নাকি জপমালার ওই যে সজ্জা বিন্যাস, সেই নিয়মটাই মাথায় রেখে মন্দিরটা নির্মাণ করা হয়েছিল। এই মন্দিরটির গায়ে রামায়ণ ও মহাভারতের পর্ব এবং শিকারের বহু দৃশ্য বর্ণনা করা আছে। চলো এবার আমার সঙ্গে মন্দিরটা তোমরাও ঘুরে নাও একটু। এই হচ্ছে পুরো চত্বরটা। হ্যাঁ, এইখানে মানে একদম বৃত্তাকারে মন্দিরগুলো সাজানো। তার মধ্যে এই যে ভেতরে একটা বৃত্ত আছে মন্দিরের, আর বাইরে এইখানে বৃত্তটা আছে পুরো ওই দিকটা দিয়ে জুড়ে, মানে ওই দিকটা দিয়ে ঘুরে গেছে, যেটা এই মাঝখানে বৃত্তটার মধ্যে চাপা পড়ে গেছে। যাই হোক, এই যে বাইরের যে বৃত্তটা দেখছো, এই বৃত্ততে মোট 74টা শিব মন্দির আছে। আর এই যে ভেতরের যে বৃত্তাকারটা দেখছো, বৃত্তাকার শিব মন্দিরগুলো, সেইখানে হচ্ছে 34টা আছে। তো এই রকম করে মোট 108টা শিব মন্দির সারি দিয়ে দাঁড়িয়ে আছে। মানে এইটাই সব থেকে সুন্দর। আর আর যেটা বড় কথা সেটা হলো এইখানকার যে একটা আভিজাত্য পুরনো যে একটা চিহ্ন, সেইটা খুব সুন্দর করে এখানে বোঝা যাচ্ছে। আর শিব মন্দিরটার গায়ে বেশ সুন্দর করে এখানে ডিজাইন করা টেরাকোটার কাজ। মানে এগুলো ঠিক ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, কিন্তু বাইরে থেকে সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানকার শিব মন্দিরের যেটা বৈশিষ্ট্য হলো, দেখো এখানে যে বাইরের বৃত্তের যে মন্দিরগুলো, বাইরের বৃত্তের সেই বৃত্তের মন্দিরগুলোতে অল্টারনেটিভলি একটা করে শ্বেত পাথরের শিবলিঙ্গ আর একটা করে কালো পাথরের শিবলিঙ্গ আছে। মানে অল্টারনেটিভলি দেখো এইখানে কালো পাথরের শিবলিঙ্গ, আবার যখন আমি পরের মন্দিরটায় যাব তখন এখানে সাদা পাথরের শিবলিঙ্গ, আবার এখানে কালো, আবার এখানে, আবার তারপরেরটাতে সাদা। ঠিক এইরকম করে সবকটা শিবলিঙ্গ এখানে সাজানো আছে। এটা হচ্ছে ভেতরের বৃত্তটা। দেখো পর পর সারি দিয়ে এরকম করে গোল করে প্রত্যেকটা শিব মন্দির সাজানো আছে। আর এই যে শিব মন্দিরগুলো ভেতরের বৃত্তের, সেখানকার শিব মন্দিরের বৈশিষ্ট্যটা হলো এখানে প্রত্যেকটা মন্দিরে শ্বেত পাথরের শিবলিঙ্গ। মানে আগেরটাতে যেরকম একটা সাদা একটা কালো এরকম করে ছিল, কিন্তু এগুলোতে প্রত্যেকটাতেই শ্বেত পাথরের শিবলিঙ্গ। আমি কারণটা ঠিক জানি না,
কিন্তু শিবলিঙ্গগুলো ঠিক এইভাবেই এখানে আছে। আর পরিবেশটা অসাধারণ। আর আমরা যে সময় এসেছি এটা একদম মানে ফাঁকা, গরমে কেউ আসেও নিয়ে, খুব গরম, পা পুড়ে যাচ্ছে গরমে। পা পুড়ে গেল আমাদের দুজনের পুরো। যাই হোক, পরিবেশটা ভীষণ সুন্দর, আর একদম ফাঁকা তো খুব ভালো লাগছে আরও দেখতে। ওই জন্য ভিড় হলে বেশি দেখা যায় না ভালো করে। দেখো এই জবা গাছটা কত ফুল হয়েছে, দারুণ লাগছে দেখতে। পুরো জবা গাছটা জুড়ে ফুল হয়েছে। আমরা এখন আরেকটু ঘুরে বেরিয়ে যাব হচ্ছে কালনা রাজবাড়ির উদ্দেশ্যে। এখানে এই 108 শিব মন্দিরের দুদিকে একই রকম দেখতে দুটো মন্দির আছে। তার মধ্যে এইটা হচ্ছে রত্নেশ্বর মন্দির, আর ঠিক এর উল্টো ফুটে মানে একদম উল্টো দিকের রাস্তায়, দাঁড়াও দেখাচ্ছি, দূর থেকে দেখা যাচ্ছে এই সেম দেখতে আর একটা মন্দির, সেটাকে বলা হয় জলেশ্বর মন্দির। ওই দেখো, ওই যে ওই আর একটা মন্দির দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জলেশ্বর মন্দির। এই যে এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জলেশ্বর মন্দির। আর এইখানে দুটো ইন্ডিকেট করা আছে, যে ওদিকে রত্নেশ্বর, এদিকে জলেশ্বর মন্দির। এগুলো সবকটাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সংরক্ষিত। মানে সব কিছু লেখা আছে, এগুলো সময় নিয়ে পড়ে নিও, ভিডিওটাকে পজ করে, তাহলে জানতে পারবে। এখন আমরা আছি হচ্ছে কালনা রাজবাড়ি চত্বরে। এইটা একটা কামানের, সত্যিকারের কামান না রেপ্লিকা, জানি না কি এটা, আরে ঠিক করে তো বল, কি জানি এটা সত্যি হতে পারে রেপ্লিকাও হতে পারে, আইডিয়া নেই। আর এইটা হচ্ছে পুরোটা কালনা রাজবাড়ি চত্বর। আর এই চত্বরটার মধ্যে মানে সাজানো গোছানো তো বটেই, আর প্রচুর ছোটোখাটো মন্দির দেখতে পাচ্ছি, যেগুলোর পাশে পাশে এরকম মানে লেখা আছে ওগুলোর সম্পর্কে আর কি। এটা যেরকম প্রতাপেশ্বর মন্দির সম্পর্কে লেখা আছে, এই যে হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। সবই শিব মন্দির, ভেতরে শিবলিঙ্গ আছে। এত সুন্দর করে সবটা সাজানো, এসেই চোখ জুড়িয়ে যায়। এটা রাসমঞ্চ। আচ্ছা, কালনা রাজবাড়ি চত্বরেই আছে পৌরাণিক চিহ্নে ভরপুর বিভিন্ন ধরনের ছোট ছোট মন্দির। রাম সীতার মন্দির, রাধাকৃষ্ণের মন্দির। ঠিক এই রকমই আমরা কালনা রাজবাড়ি চত্বরে ঘুরতে ঘুরতে চলে এলাম কৃষ্ণচন্দ্রজি মন্দির বা কৃষ্ণচন্দ্র মন্দিরে, যেটা কালনা রাজবাড়ি মন্দির চত্বরের একদম পূর্ব দিকে অবস্থিত। এই মন্দিরটি উঁচু ভিত্তিবেদির ওপর স্থাপিত, দক্ষিণ দিকে মুখ করা, 3 তল বিশিষ্ট আর 25 রত্ন মন্দির। এই মন্দিরটির গর্ভগৃহে প্রধান সিংহাসনে রয়েছেন কৃষ্ণচন্দ্র ও রাধার বিগ্রহ, যেটা আমরা এই মাত্র ভিডিওতে দেখতে পেলাম। এখানকার প্রত্যেকটা মন্দিরের দেয়ালেই কিন্তু খুব সুন্দর করে সূক্ষ্ম হাতে খোদাই করা টেরাকোটার কাজ আছে। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এই মন্দিরটি 1751 খ্রিস্টাব্দে বর্ধমানের রাজা ত্রিলোকচন্দ্রের মাতা লক্ষ্মী কুমারী দেবী প্রতিষ্ঠা করেছিলেন।
এবারে আমরা প্রবেশ করলাম লালজির মন্দিরে। লালজির মন্দিরে ঢোকার আগেই আমরা দেখতে পেলাম একটা খুব সুন্দর পালকি রাখা। জানি না, হয়তো লালজিকে কোনো বিশেষ অনুষ্ঠানেই পালকি করে কোথাও নিয়ে যাওয়া হয়। লালজির মন্দিরের ঠিক উল্টো দিকেই আমরা দেখতে পেলাম একটা নাট মণ্ডপ, আর তার ঠিক পাশে আমরা দেখতে পেলাম একটা পর্বতাকৃতি মন্দির, যেটা গিরি গোবর্ধন নামে পরিচিত। এই গিরি গোবর্ধনের গায়ে তোমরা দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত তোলার যে ঘটনাটি, সেটা খোদাই করে খুব সুন্দর করে বর্ণনা করা আছে। দূর থেকে খুব ভালো করে বোঝা যায় না, আমরাও সেটা বুঝতে পারিনি, তবে পরে গুগলে সার্চ করে পড়ে এগুলোই আর কি যতটা জানতে পেরেছি সেগুলো তোমাদেরকে এই ভিডিওতে আমি বলছি। আর এই দেখো, এই হলো সেই লালজির মূর্তি, রাধা কৃষ্ণেরই আর এক রূপ। ট্রেনে করে আস্তে আস্তে আমরা দেখলাম যে পুরো থালায় একদম কি বলবো পাহাড়ের মতো সাজিয়ে মোহনভোগ বিক্রি হচ্ছে। মানে কোনো দিন দেখিনি এরকম থালায় করে সাজিয়ে, তাও আবার ট্রেনে মিষ্টি বিক্রি হচ্ছে। তো আজকে সেটা একদম প্রথম একটা এক্সপিরিয়েন্স। যাই হোক, এবার ওই জন্য আমরা গুগলে সার্চ করে দেখলাম যে সোমরা বাজার বলে একটা জায়গা আছে, ওখানকার মোহনভোগ নাকি বিখ্যাত। তার আমি ভাবলাম সেই জন্যই হয়তো হচ্ছে, মানে এরমভাবে বিক্রি হচ্ছে ট্রেনে রীতিমতো থালা করে সাজিয়ে, আর হুড়হুড় করে বিক্রি হচ্ছে, সবাই কিনছে আর কি। সেই জন্য আমরাও নিয়েছিলাম। এখানে 4টে কিনেছিলাম আমরা, তার মধ্যে একটা ওনার খাওয়া হয়ে গেছে, আর এখানে 3টে আছে। তো এখান থেকে এখন আমি একটা ট্রাই করবো কীরকম খেতে। ও তো বললো ভালোই লাগলো খেতে, দেখা যাক। তো এইটাও একটা মেমোরিজ, মানে কোথাও যাচ্ছি সেখানকার মিষ্টি বিখ্যাত জেনে সেটা কিনে নিলাম, ভাল লাগলো। এবার আমরা যেখানে গেলাম সেটা হলো শ্রী নিত্যানন্দ প্রভুর বিবাহস্থল। শ্রী নিত্যানন্দ প্রভু ছিলেন শ্রীকৃষ্ণের বড় ভাই, যিনি বলরাম, তার এক অবতার, এবং তিনি ছিলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর একজন খুব ভালো এবং অন্তরঙ্গ বন্ধু। তাদের দুজনকে একসঙ্গে গৌর নিতাই বা নিমাই নিতাই নামে অভিহিত করা হয়, যেটা আমরা সকলেই জানি। এই জায়গাটাও কিন্তু আমাদের দুজনের খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও। এরপরে আমরা দুজনে যে জায়গাটায় গেলাম, সেই জায়গাটা কিন্তু আমাদের দুজনের কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। কেন সেটা বলি। এই যে তোমরা দেখলে না, লেখা আছে শ্রী মহাপ্রভুর ঝলক দর্শন। প্রথমে ব্যাপারটা না আমরা বুঝতে পারছিলাম না যে ঝলক দর্শন ব্যাপারটা কি, বা একটা মন্দিরের ভেতরে একটা বিগ্রহের ঝলক দর্শন কিভাবে হয়। মন্দিরে ঢোকার পরে বুঝলাম আসল ঘটনাটা। আসলে মহাপ্রভুর বিগ্রহের সামনের দরজাটা সবসময় বন্ধ থাকে, কয়েক মিনিট অন্তর খোলা হয় দরজাটা ভক্তদের জন্য, তাও মাত্র 6-7 সেকেন্ডের জন্য। তারপরেই আবার বন্ধ করে দেওয়া হয়, আবার কিছুক্ষণ পরে খোলা হয় কয়েক সেকেন্ডের জন্য, আবার বন্ধ করে দেওয়া হয় অল্টারনেটিভলি। সেই জন্য এমন নাম ঝলক দর্শন। অর্থাৎ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যেন এক ঝলক দর্শন দিয়ে আবার ঘরে ঢুকে যান। এই ব্যাপারটা কি মজার, তাই না? আর ঠিক এইমাত্র যে জায়গাটা তোমরা দেখলে সেই জায়গাটার নাম অমলিতলা। আর যে তেঁতুল গাছটা দেখলে, সেই তেঁতুল গাছটার নিচে শ্রী চৈতন্যদেব বিশ্রাম নিতেন। তার মানে ভাবো তো, এই তেঁতুল গাছটা ঠিক কত বছরের পুরনো? কয়েকশো বছর তো হবেই। এরপর আমরা যে জায়গাটা দেখলাম সেই জায়গাটার নাম হচ্ছে পাতাল গঙ্গা। আর নিচে যে এই সুড়ঙ্গটা দেখছো, এই সুড়ঙ্গটা বলা হয় ভাগীরথী নদীর সাথে যুক্ত আছে। ভাগীরথী নদীতে যখন জোয়ার ভাটা হয় সেই টাইমে এই সুড়ঙ্গের জলও কিন্তু ওঠানামা করে। এই সুড়ঙ্গটা নিয়েও বেশ একটা সুন্দর ঐতিহাসিক গল্প জেনেছি, যেটা এখানে সময়ের অভাবে বলাটা সম্ভব হচ্ছে না। তবে আমি চেষ্টা করব শর্টসে এই পাতালগঙ্গা নিয়ে যে ঐতিহাসিক গল্পটা জেনেছি সেটা বলতে। কোনো এক ভক্তের পরম আকুতিতেই নাকি এই পাতালগঙ্গাটা নিজে থেকেই তৈরি হয়েছিল। আর একদম সবার শেষে দেখেছিলাম সিদ্ধেশ্বরী কালী মন্দির। সেখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা প্রহিবিটেড, সেই জন্য ওরমভাবে নিতে পারিনি। ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ তোমাদের জন্য নিয়েছিলাম, তাও আবার লুকিয়ে লুকিয়ে। তো আমরা সেদিন কালনা গিয়ে ঠিক এতগুলো জায়গা দেখেছিলাম, আর এতগুলো গল্প যতটা জানতে পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করলাম। জানো তো, আমার আর আমার এভরি টাইম কম্প্যানিয়নের একটা খুব ভালো লাগার জায়গা আছে, আর সেটা হলো বিভিন্ন অচেনা জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার যে সমস্ত স্টেশনগুলো আছে, রেলওয়ে স্টেশনগুলো, সেগুলোর নামগুলো জানতে পারা। কারণ আমরা যে লাইনেই নৈহাটি শিয়ালদা লাইনে সবসময় যাতায়াত করি, সেইখানকার নামগুলোতে কিন্তু এত আভিজাত্য নেই যেগুলো এই সমস্ত জায়গার, এই গ্রাম্য অঞ্চলের জায়গার রেলওয়ে স্টেশনগুলোতে থাকে। যেমন এই দেখো না, এই স্টেশনটার নাম যেমন খামারগাছি, তারপর এই স্টেশনটার নাম কুন্তিঘাট, আরও অনেক দেখেছিলাম, বলাগড়, বেহুলা, সোমরা বাজার, অনেক রকম। স্টেশনগুলোর নাম শুনলেই কিন্তু বোঝা যায় এগুলোর সাথে কতটা ঐতিহাসিক গুরুত্ব জড়িয়ে আছে। আর সঙ্গে সঙ্গে রেলওয়ে স্টেশনের পরিবেশ তো দেখতেই পাচ্ছ, চারিদিকে পুরো গাছপালায় ঢাকা আর একদম ফাঁকা, একটাও লোক চলাচল হয় না বললেই চলে।
আর ঠিক সেই জন্যই পরিবেশটা এত সুন্দর লাগে। এই হচ্ছে আর একটা মজার ঘটনা, সোমরা বাজার থেকে মোহনভোগ আমরা নিজেদের জন্য কিনেছিলাম, খেয়ে এত ভালো লেগেছিল তাই ভাবলাম যে বাড়ির জন্য নিয়ে যাই। আর এখানে মোহনভোগের কাকুটা আমাকে বাক্সে আমার জন্য মোহনভোগ ভরবে বলে পুরো মোহনভোগের থালাটা নিয়ে আমার বন্ধুরাতে ধরিয়ে দিয়েছি। ব্যাপারটা এত মজার আর মিষ্টি লেগেছে, ভিডিও ক্লিপ না নিয়ে থাকি কী করে বলো। তো এইভাবেই হলো আমাদের কালনা ট্রিপ, হাফ ডের, সেটা একদম ফুলফিল হলো খুব সুন্দর করে। আর আমাদের টাইমগুলো এত সুন্দর করে ম্যানেজ হয়ে যায়, আমরা যতবারই ঘুরতে যাই না সবসময় ভাবি যে টাইম ম্যানেজমেন্ট করতে পারবো তো, কিন্তু সময় যেন কীভাবে নিজে থেকেই আমাদের জন্য সময় তৈরি করে নেয়। ফেরার সময় খুব খিদে পেয়ে গেছিলো, তাই ভাবলাম একটু হাতে যখন সময় আছেই তো একটু বিরিয়ানি দিয়েই আমাদের আজ ট্রিপটা কমপ্লিট করা যাক। এইখানে আমি তোমাদের সাথে আমাদের ঘোরা বেড়ানোর বেশ কটা ছবি শেয়ার করলাম, যে কি কি দেখেছি, কোথায় কোথায় ঘুরেছি। আশা করি তোমাদের এই ভ্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভ্লগটা খুব ইনফরমেটিভ ছিল, মানে আমি যতটা পেরেছি ইনফরমেশন কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমার এই ভিডিওগ্রাফি, এডিটিং, ভয়েস ওভার বা এই যে এফর্টটা আমি দিই, সেটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমার ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ড আর প্রিয়জনদের সাথে আমার চ্যানেলটাকে শেয়ার করো। আর সবাইকে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে বলতে একদম ভুলো না। তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আরও অনেক সুন্দর ভ্লগ, মিনি ভ্লগ তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব আমি। আর যদি তোমরা পাশে থাকো তবেই কিন্তু সেটা সম্ভব হবে, আমি খুব এনকারেজড হব। এরপরে নিয়ে আসছি আরও একটা সুন্দর দিনের ভ্লগ, লং ভিডিও, যেটা এখন আপাতত সারপ্রাইজ থাক, যেটার শর্টস ভিডিও আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। তোমরা সবাই সেটা ভিজিট করো, আর তোমাদের কাছে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে বা মিনি ভ্লগে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে।